অনেক কাল আগে মুকুন্দপুর নামক এক গ্রামে বাস করত গোপাল ও রাখাল নামে দুই ভাই। বড় ভাই গোপাল ও ছোট ভাই রাখাল তাদের স্ত্রী ও অসুস্থ বাবাকে নিয়ে বাস করত। তারা চাষবাস করে তাদের সংসার চালাতো। এমনই একদিনের কথা, তারা যখন মাঠে চাষ করছিল তখন তাদের গ্রামের একজন লোক এসে তাদেরকে বলে, আরে ও গোপাল ভাই, শিগগিরই বাড়িতে যাও, তোমার বাবার যে খুব শরীর খারাপ, আর বেশিক্ষণ মনে হয় বাঁচবেন না। সে কি, বাবার এত শরীর খারাপ? এই রাখাল, তাড়াতাড়ি চল তো বাড়িতে যাই, বাবার নাকি খুব শরীর খারাপ। গোপাল তার ছোট ভাই রাখালের সাথে দৌড়াতে দৌড়াতে বাড়িতে পৌঁছায়। সেখানে তার অসুস্থ বাবা খাটে শুয়েছিল আর পাশে বৈদ্যমশাই বসেছিল। গোপাল, তোমার বাবার শরীরে যে রোগ বাসা বেঁধেছে সেই রোগের কোনো ঔষধই আমার কাছে নেই। ভগবানকে ডাকা ছাড়া আমার হাতে আর কিছুই করার নেই। এই কথা বলার পর বৈদ্যমশাই সেখান থেকে চলে যায় ও তারপরে গোপাল ও রাখালের বাবা গোপালকে বলে, রাখাল বাবা, তুমি আমার বড় ছেলে, তাই আমি তোমাকে এই কথাটা বলছি। আমি আর বেশিক্ষণ বাঁচবো না, তাই আমি মরার পরে আমার সব সম্পত্তি তোমরা দুই ভাই ভাগ করে নিও। আর তুমি কিন্তু বড় দাদা, তোমার ভাইয়ের উপরে একটু খেয়াল রেখো বাবা। এরপর তাদের বাবা চিরকালের জন্য চোখ বুজল। তাদের বাবার মৃত্যুর পরে রাখাল ও গোপাল দুই ভাই মিলে তার বাবার শেষক্রিয়াটা করে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন গোপালের বউ রাধা, যে ছিল খুবই চালাক ও চতুর, গোপালকে বলল, কি গো, বাবা মারা গেছেন অনেক দিনই তো হলো, এবার তোমরা দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিটা কেন ভাগাভাগি করে নিচ্ছ না বলো তো? বাইরে থেকে গোপালকে খুবই সাদাসিধে ও ভালো মানুষ মনে হতো, কিন্তু ভিতর থেকে সেও তার বউয়েরই মতো খুব লোভী ও স্বার্থপর ছিল। হ্যাঁ রে বউ, তুই ঠিকই বলেছিস, এইবার সম্পত্তিটা ভাগাভাগি করার সময় এসে গেছে। আমি সবসময় ঠিকই বলি, আমার কথা মতো তুমি যদি চলো তাহলে কোনোদিনই তুমি ঠকবে না। আমার কথা শোনো, আমাদের 2 বিঘা জমি আছে। 1 বিঘাতে খুব ভালো ফসল হয় আর অন্য বিঘাতে একেবারেই ফসল হয় না। যে জমিটাতে ভালো ফসল হয় সেটা আমাদের নামে রাখবে আর অন্য জমিটা তোমার ভাইয়ের নামে দেবে। আর আমরা যে বাড়িতে থাকি তাছাড়াও একটা বাড়ি আমাদের আছে, আর তাতে বাস করা খুবই কষ্টকর। তুমি সেই বাড়িটা তোমার ভাইদের নামে লিখে দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাম যদি আমাকে কিছু বলে তখন আমি কি জবাব দেব বলো তো? কি আবার জবাব দেবে? বলবে তুমি বড় আর ছোট, ও তো এই 2 বছর হলো জমিতে কাজ করে, আর তুমি যে সেই ছোট থেকেই তোমার বাবার সাথে গরুর মতো খাটছো তার বেলা। একদম ঠিক বলেছিস তুই বউ। আচ্ছা ঠিক আছে, আমি এই কথাটাই কালকে আমার ভাইকে বলবো। পরের দিন সকালে রাখাল ও তার বউ তাদের ফুল বাগানে এসে পৌঁছায়। দেখো ছোট ভাই, বাবা মারা গেছেন অনেকদিনই তো হলো, এইবার আমার মনে হয় এইবার আমাদের জমির ভাগটা করে নেওয়া উচিত। এ কি বলছো দাদা? আমি তো তোমার সাথে থাকতে চাই, আমি তো অন্য জায়গায় যেতে চাই না। আরে রাখাল আমার ভাই, এইসব কথা আগে ভালো লাগতো ভাই, কিন্তু এখন সময় পাল্টেছে আর এখন থেকে আমার ভবিষ্যতের কথা আমাকেই ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, তোমার যদি জমি ভাগ করে আলাদা হয়ে যাওয়ার ইচ্ছা হয় তাহলে সেটাই হবে। ভাই রাখাল, এইবার আমার কথা মন দিয়ে শুনবে। হ্যাঁ, আমাদের যে জমি আছে তার 1 ভাগ হচ্ছে উর্বর আর 1 ভাগ হচ্ছে অর্ধেক। উর্বর জমিটা আমার ভাগে থাকে, কারণ আমি ছোট থেকেই বাবার সাথে চাষবাস করে এসেছি। আর হ্যাঁ, আর একটা কথা, আমাদের 2টো বাড়ি, একটা এই পাকা বাড়ি আর একটা বাড়ি আছে, সেই বাড়িটাই তুমি থাকবে, কারণ এই পাকা বাড়ি বানাতে আমার অনেক খরচা হয়ে গেছে। বড় দাদার মুখে এই কথা শুনে রাখাল আর গৌরী তো চমকে ওঠে। এটা কি ধরনের বিচার? সব ভালো জিনিসগুলো নিজের নামে রেখে আর খারাপ জিনিসগুলো নিজের ভাইয়ের নামে দিচ্ছ? হ্যাঁ দাদা, গৌরী তো ঠিক কথাই বলছে, তুমি তো এটা অন্যায় করছো। সব ভালো জিনিসগুলো তোমার কাছে রাখছো আর ওই খারাপ জমিটা, ওই অনুর্বর জমি নিয়ে আমি কি করব তুমি বলো?
আমাদের পেট চলবে কিভাবে বলো দাদা? আর তুমি যে বাড়ির কথা বলছো, সেটা একটা বাড়ি নয়, সেটা একটা কুড়ে ঘর। ওখানে কোনো মানুষ বাস করার মতো অবস্থা নেই গো দাদা। তো তোমরা কি খেয়ে বাঁচবে, কোথায় থাকবে সেটা তো আমি জানি না। তোমাদের ভাগে যেটা করছে আমি সেটাই তোমাদের দিচ্ছি, এটা আমার কিছু করার নেই। আরে দাদা, আমি তোমার এই কথা মানবো না। এটা কোন ধরনের অন্যায়? এটা কোন ধরনের ন্যায়? খারাপ জিনিসগুলো ছোট ভাইয়ের ভাগে আর ভালো জিনিসগুলো দাদার ভাগে কিভাবে হয়? তুমি যত যাই বলো না কেন দাদা, আমি এটা মানতে পারছি না। আচ্ছা ভাই, ঠিক আছে, তুমি যদি আমার এই সিদ্ধান্ত মেনে না নাও আর এই ঘটনাটা নিয়ে পঞ্চায়েতে যেতে চাও, তাহলে ঠিক আছে চলো। কিন্তু মনে রেখো, এই গ্রামের মোড়ল কিন্তু আমার বন্ধু। পরে যখন তোমাকে দোষী বলা হবে তারপর, আর এখন যেটুকু সম্পত্তি পাচ্ছ তখন কিন্তু এর কিছুই পাবে না। তখন আমাকে আবার বলতে এসো না। তাই বলছি, যেটুকু দিচ্ছি মুখ বুঝে নাও, এটাতেই তোমাদের ভালো হবে, না হলে কিন্তু পরে আর কিছুই পাবে না। না না দাদা, আমি পঞ্চায়েতে যাব না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটুকু আমার দিচ্ছ আমি সেইটুকু সম্পত্তি নিয়ে সন্তুষ্ট থাকছি। এত সময় পর তুমি আর একটা বুদ্ধিমানের কথা বললে ভাই। আর শোনো, তুমি এখনই তোমার বউকে নিয়ে আমি যে বাড়িটা তোমাকে দিয়েছি সেই বাড়িতে চলে যাও। রাখাল ও গৌরী চোখে জল নিয়ে সেই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। আর পৌঁছে তারা দেখলো যে গৌরী ঠিক বলেছিল, সেটা একটা বাড়ি না, সেটা একটা কুড়ে ঘর ছিল। তোমার বড় ভাই আমাদেরকে এইভাবে ঠকালো, আর তুমি তাকে কিছুই তো বললে না। শোন বউ, আমি চাইলে তো সবকিছু পঞ্চায়েতে নিয়ে যেতে পারতাম বল, কিন্তু এটা করলে তো বদনামি আমাদের পরিবারেরই হতো। সেসব তো নয়, ঠিক আছে, কিন্তু এবার তুমি কি করবে? রুক্ষ জমিতে তো সবজি চাষ হবে না, আর তোমার দাদা তো আমাদের ভাগ্যে ওই একটা রুক্ষ জমি আর এই একটা ভাঙা কুড়ে ঘরে দিয়েছে। আমার ভগবানের উপরে বিশ্বাস আছে। তুই দেখিস বউ, আমি অনেক পরিশ্রম করে ওই রুক্ষ জমিতেই ফসল ফলাবো। পরের দিন সকালে রাখাল সেই রুক্ষ জমিতে কোদাল দিয়ে কোপাচ্ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপাল এমন ভাবে মাঠে কঠোর পরিশ্রম করে। রাখাল অনেক দিন ধরে জমিতে পরিশ্রম করছিল, কিন্তু কোনো ফসল ফলতে দেখা গেল না। নিরাশ হয়ে একদিন হয়ে বসেছিল। তখন তার বউ গৌরী এসে তাকে বলল, আমি তোমাকে বলেছিলাম যে রুক্ষ জমিতে কোদাল চালিয়ে কোনো লাভ হবে না, এতে কোনো ফসলই ফলবে না। গৌরীর মুখে এই কথা শুনে রাখাল অনেক কষ্ট পায়, আর সে মন থেকে অনেক ভেঙে পড়ে। তুই ঠিক বলেছিলিস বউ, আমি ওই জমিতে যতই পরিশ্রম করি না কেন ওই জমিতে কোনোদিনই ফসল ফলবে না। ভগবানও একটু মুখ তুলে তাকায় না রে আমাদের দিকে। শোনো, তুমি অত কষ্ট পেও না। কাল শেষবারের মতো একবার জমিতে চেষ্টা করে দেখো, যদি ভাগ্যে থাকে তাহলে কোদাল চালানোর পরে নিশ্চয়ই মাটি কোপানো যাবে, আর যদি মাটি কোপানো না যায় তাহলে তুমি অন্য একটা কাজ দেখে নিও। গৌরীর কথা মতো রাখাল পরের দিন সকালে নিরাশ হয়ে মাঠের দিকে যায়, আর মাঠে যে মাটি কোপাতে শুরু করে। কিন্তু অলৌকিকভাবে রাখালের কোদালের গায়ে ওই পাথর সমান শক্ত জমিতে একটা গর্ত তৈরি হয়, আর সেই গর্ত থেকে বেরিয়ে আসে একটা বড় বাক্স। এই বাক্সটা দেখে তো রাখাল অবাক হয়ে যায়। এই বাক্সটা দেখে রাখালের মনে কৌতূহল জাগে যে এই বাক্সের মধ্যে কি থাকতে পারে। তাই সে কৌতূহলবশত এই বাক্সটা খোলে, আর যেই রাখাল এই বাক্সটি খোলে তখন তার থেকে বেরিয়ে আসে এক মায়াবী কন্যা। এই মায়াবী কন্যাটি ছিল অসম্ভব সৌন্দর্যের অধিকারী। এই মায়াবী কন্যাকে দেখে রাখাল তো একদম অবাকই হয়ে যায়। প্রণাম প্রভু, বলুন আপনি কি চান আমার কাছে? আপনি আমাকে এই বন্দিদশা থেকে মুক্ত করেছেন, আজ থেকে আমি আপনার দাসী হলাম। আপনার জীবনের সব কষ্ট আমি দূর করে দেব। কে আপনি দেবী, আর আপনি এই বাক্সের মধ্যে কিভাবে আসলেন? আমি হলাম স্বর্গের অপ্সরা। দেবরাজ ইন্দ্রের বাগিচা থেকে একটা ফুল তুলেছিলাম বলে তিনি অভিশাপ দিয়ে আমাকে বাক্সবন্দি করে আপনার জমিতে পুঁতে রেখেছিল। ওই জন্যই এতকাল আপনার জমিতে কোনো ফসল ফলতো না। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার দুঃখ কষ্ট আমি সবকিছুই দূর করে দেব। আমি আপনাকে এক থলে সোনার চাদর বীজ দিচ্ছি,
আর এটা আপনি মাটিতে রোপণ করবেন। আজকে মাটিতে রোপণ করলে কালকে এসে দেখবেন একটা মস্ত বড় গাছ হয়েছে। সেটা কিন্তু সাধারণ কোনো গাছ নয়, সেটা হলো জাদুর গাছ। এই জাদুর গাছে আপনি যা চাইবেন সেটাই আপনি পাবেন। এই কথা বলা মাত্রই পরিদেবী তার হাতে একটা থলি আনলো আর সেই জাদুর বীজে ভরা থলিটি রাখালের হাতে দিল। আপনাকে অনেক ধন্যবাদ দেবী, আপনি আমার অনেক বড় উপকার করলেন। ঠিক আছে দেবী, আপনি যেমন ভাবে বলবেন আমি সেইভাবে এই চাদর বীজটি আমি মাটিতে পুঁতে দেব। এরপর সেই স্বর্গের দেবী সেখান থেকে চলে যায় আর রাখালও সেই স্বর্গের দেবীর কথা মতো জাদুর বীজগুলি তার জমিতে এক এক করে পুঁতে দিতে থাকে। পরের দিন সকাল হতেই রাখাল অনেক কৌতূহলবশত সেই মাঠে এসে পৌঁছায় আর সত্যি সেই দেবীর কথা মতো একদিনের মধ্যে একটা মস্ত বড় গাছ সেই মাটিতে জন্মে যায়। রাখাল এটা দেখে তো একদম অবাক হয়ে যায়। হে ভগবান, একে দেখছি আমি পরিদেবের কথাই তো সত্যি হলো। কালকে বীজ পুঁতলাম আর আজকের মধ্যে এত বড় একটা গাছ হয়ে গেছে। জাদুর গাছ, জাদুর গাছ। আমি অনেক গরিব বন্ধু, তুমি দয়া করে আমাকে এক ঘোড়া সোনার মোহর দাও, তাহলে আমার খুব উপকার হবে। সোনার মোহরের সাথে আমি একটা কামধেনুও চাই, যাতে করে আমি সেই গরুর দুধ বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারি। রাখালের এই কথা বলার কিছুক্ষণের মধ্যে সেই জাদুর গাছ থেকে বেরিয়ে আসে এক ঘোড়া সোনার মোহর আর তার সাথে একটা সাদা রঙের বড় কামধেনু গরু। এইভাবেই এই জাদুর গাছ শ্রীধামের ভাগ্য পরিবর্তন করে আর শ্রীধাম খুশি মনে এই এক ঘোড়া মোহর আর সেই কামধেনু নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই ঘটনার পরে অনেকগুলো দিন কেটে যায় আর রাখাল এখন গ্রামের মোড়ল হয়েছে। এই গ্রামের সব থেকে গরিব মানুষটি যে ছিল, এখন সেই রাখালই এই গ্রামের সব থেকে বড় লোক আর গ্রামের মানুষও তাকে অনেক সম্মান দিয়ে চলে। এখন রাখালের বউ গৌরীও অনেক খুশি। তার ছেঁড়া শাড়ির জায়গায় এখন সে পরে রাজপোশাক আর তার গলায় ও গা ভর্তি